নমস্কার। সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত। আমার আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি ছোট গল্প, আমার পাপের একটি কাহিনী। মেয়েটির সঙ্গে আমার আলাপ হয়েছিল একটা পার্টিতে। তখন আমি থাকতাম অ্যারিজোনায়। মন টন খুব খারাপ। আমার বাড়ি থেকে চিঠি পাই না, বন্ধুবান্ধবও বিশেষ নেই। আমার মনমরা অবস্থা দেখে আমাদের ডিপার্টমেন্টের এক অধ্যাপক রিচার্ডসন আমাকে জোর করে একটা পার্টিতে ধরে নিয়ে গেলেন। সেখানেও ভালো লাগছিল না, চুপচাপ একা বসেছিলাম। পার্টি চলল রাত 2টো পর্যন্ত। তারপর আস্তে আস্তে বাড়ি ফেরার পালা। প্রায় 50 জন নারী পুরুষ উপস্থিত। প্রায় প্রত্যেকের সঙ্গেই একবার না একবার কথা বলা হয়ে গেছে। অনবরত ভততার হাসি হাসতে হাসতে চোয়াল ব্যথা হওয়ার অবস্থা। মেয়েরা ছেলেরা টুইস্ট নেচে নেচে এখন ক্লান্ত। গ্লাসের পর গ্লাস শুধু বরফ মেশানো হুইস্কি খেয়ে আমার মাথাটা ভারী ভারী লাগছে। এবার বাড়ি ফেরার পালা। আমার গাড়ি নেই। সেখান থেকে 8 মাইল দূরে আমার অ্যাপার্টমেন্ট। অত রাত্রে ফেরার অন্য কোনো উপায় নেই। অপেক্ষা করে আছি রিচার্ডসন কখন উঠবেন, তার সঙ্গে একসঙ্গে ফিরব। রিচার্ডসনের বয়স 60-এর কম নয়, কিন্তু ছেলে ছোকরার মতন তিনিও স্যুট টাই পরা ছেড়েছেন। প্যান্টের পর শুধু উলের গেঞ্জি। ছেলে ছোকরাদের চেয়েও বেশি উৎসাহে হাসছেন, হাসাচ্ছেন। মাঝখানে একবার 2 চক্কর নেচেও নিলেন। উৎসাহ তার কিছুতেই ফুরায় না। হাতের গ্লাস খালি, আর এক গ্লাস খাবো কিনা মনস্থির করতে পারছি না। বেশি নেশায় যদি লটকে পড়ি তাহলে এই বিদেশ বিভুঁয়ে বদনাম হয়ে যাবে। এই সময় রিচার্ডসন এসে বললেন, ফিল লাইক গোয়িং হোম? তক্ষুনি মনস্থির করে আমি তড়াক করে উঠে দাঁড়িয়ে বললাম, ইয়েস। চলো এবার বাড়ি যাওয়া যাক। ঘুমের কথা বললাম না, বললাম কাল সকালে উঠেই একটা পেপার তৈরি করতে হবে। যেন কত লক্ষ্মী ছেলে আমি, পড়াশোনায় কি মন আমার। অধ্যাপক এসে আমার কাঁধ চাপড়ালেন। রিচার্ডসনের থান্ডারবার্ড গাড়ি সদ্য স্টার্ট নিয়েছে। হঠাৎ তিনি বললেন, ও হো, মনিকাকেও তো পৌঁছে দেবো বলেছিলাম। তুমি যাও তো সরকার, মনিকাকে ডেকে আনো। মনিকা? পার্টিতে তো একটাও বাঙালি মেয়ে দেখিনি। অবাক হয়ে বললাম, কে মনিকা? চিনি না তো। অধ্যাপক বললেন, এখনো মনিকাকে চেনোনি? তুমি একটা বুদ্ধুরাম। এই পার্টিতে সেই তো সবচেয়ে মিষ্টি মেয়ে। দাঁড়াও, আমি ডেকে আনছি। অধ্যাপক যাকে ধরে আনলেন সে মোটেই বাঙালি মেয়ে নয়। ছিপছিপে তরুণী মেয়ে, এবং মিষ্টি বা কোথায়। হিংস্র বন বিড়ালির মতন রিচার্ডসনের বাহুবন্ধনে ছটপট করছে। কিছুতেই সে আসবে না। তখন রিচার্ডসন বললেন, না, এবার বাড়ি চলো, বড্ড নেশা হয়ে গেছে তোমার। বুঝতে পারলুম মেয়েটি ইটালিয়ান। কয়েকদিন আগেই একটা ইটালিয়ান সিনেমা দেখেছিলাম, আন্তোনিয়ানের রাত্রি। সেই বইতে উপনায়িকা ছিল মনিকা ভিট্টি নামে একটি মেয়ে। অনেক ইটালিয়ান মেয়ের নামই বাঙালি বাঙালি শোনায়। রিচার্ডসন জোর করে মেয়েটিকে গাড়ির মধ্যে বসালেন। বললেন, সরকার, এই হচ্ছে মনিকা, আর মনিকা মিট সুনীল। মেয়েটি দায়সারাভাবে আমার দিকে ভালো করে না চেয়েই বলল, হ্যালো। তারপর সেই ছেড়ে আসা পার্টির দিকে সতৃষ্ণ চোখে তাকিয়ে রইল। গাড়ি এসে দাঁড়ালো আমার অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের সামনে। আমি নামবার আগেই মনিকা সেখানে হুড়মুড়িয়ে নেমে পড়ল। অধ্যাপক হাত নাড়িয়ে বাই বাই বলে হুশ করে গাড়ি ছেড়ে দিলেন। নির্জন রাস্তা, আমরা দুজন দাঁড়িয়ে। মেয়েটি কাছাকাছি কোথাও থাকে বোধহয়। ভদ্রতা করে আমি বিদায় নেবার জন্য বললুম, গুড নাইট। মেয়েটি বলল, গুড নাইট। আমি বাড়ির দিকে পা বাড়ালুম। মেয়েটিও সেদিকে এলো। তারপর একই বাড়ির প্রবেশপথে এসে দুজনে আবার মুখোমুখি দাঁড়ালো। আমার ধারণা হলো
মেয়েটা অতিরিক্ত মাতাল হয়ে সব কিছু ভুলে গেছে নিশ্চয়ই। আজ ঝামেলা বাঁধাবে দেখছি। মনিকা ভুরু কুঁচকে আমাকে জিজ্ঞেস করলো, তুমি আমার সঙ্গে আসছো কেন? লিভ মি অ্যালোন। আমার রাগ হলো। আমি বললুম, মাই ডিয়ার ইয়াং লেডি, আমি এই বাড়িতেই থাকি, তুমি আমার পিছন পিছন আসছো। মনিকা এবার হাসলো, বলল, ইজ ইট সো? তারপর হাত ব্যাগ থেকে একটা চাবি বার করে বলল, এই দেখো আমার ঘরের চাবি, নাম্বার 83। তোমার কত? আমার ঘরের নম্বর 73। 9তলা বাড়িতে অন্তত 90 জন ভাড়াটে, সকলকে চেনা সম্ভব নয়। তাছাড়া আমি এসেছি মাত্র 1 মাস। আমি বললুম, আমার নম্বর 73। তার মানে তোমার ঠিক নিচের ঘরটাই আমার। আমি যে প্রায় ওপরে ধূপধাপ আওয়াজ শুনি, এখন বুঝলুম সেটা তোমারই মধুর পায়ের ধ্বনি। মনিকা আবার খিলখিল করে হেসে বলল, হ্যাঁ, আমি নাচ প্র্যাকটিস করি। তারপর হঠাৎ যেন খেয়াল হলো, জিজ্ঞেস করলো, এই তুমি কোন দেশের লোক? ইজিপ্ট? আমি মুশকিল হেসে বললুম, না, তবে জাপান। ও, পৃথিবী আর মানুষজন সম্পর্কে কি জ্ঞান ওর! মজা দেখার জন্য আমি সেবার বললুম, না। বুঝতে পেরেছি, তুমি টার্কিশ। হুম। তবে তবে আফ্রিকান? না, এবারও হলো না। এই বলছো না কেন, তুমি কে? আমি একজন ইন্ডিয়ান। ইন্ডিয়ান শুনে ও একটু সচকিত হয়ে তাকালো। একটু সন্দেহ আর অবিশ্বাস ওর মুখে খেলা করে গেল। বুঝতে পারছি ও আমাকে আমেরিকার রেড ইন্ডিয়ান ভাবছে। ফের জিজ্ঞেস করলো, রিয়েলি ইউ আর অ্যান ইন্ডিয়ান? হ্যাঁ, খাঁটি ইন্ডিয়ান। এবার মনিকার চোখ উদ্ভাসিত হয়ে উঠল। বুঝতে পেরেছি, ইউ আর অ্যান ইন্ডিয়ান ফ্রম ইন্ডিয়া। আমি প্রাচীন নাইটদের কর্নিশে ভঙ্গিতে দুহাত ছড়িয়ে কোমর বেঁকে বললাম, সিনোরিটা, হাউ ওয়ান্ডারফুল ইট ইজ টু মিট আ রিয়াল ইন্ডিয়ান। গ্রাসে সিনোরিটা। মনিকা বলল, এসো এখানে একটু বসি। আমরা দুজনে পর্চে সিঁড়ির উপর বসে পড়লুম। মধ্যরাত ঝিমঝিম করছে, চওড়া রাস্তায় ধপধপে জ্যোৎস্না। ওপার একটা উইলো গাছের মাথার উপর দিয়ে হাওয়া বয়ে গেলে একটা করুণ শব্দ হয়। এগুলোকেই যেন হুইপিং উইলো বলে। আগস্ট মাস, এখন শীতের চিহ্ন নেই। মনিকা খুঁটিয়ে খুঁটিয়ে আমাকে আমার দেশের কথা জিজ্ঞেস করতে লাগলো। ইটালির অবস্থাপন্ন পরিবারের মেয়ে মনিকা, আমেরিকায় পড়তে এসেছে। পড়াশোনার চেয়ে হুইলডরেই বেশি উৎসাহ। ভারতবর্ষ সম্পর্কে ও কিছুই জানে না, যাকে বলে কিছু না। এমনকি গান্ধীজির নামটা ওর পেটে আসছে, মুখে আসছে না। কোথাও শুনেছে, মনে করতে পারছে না ঠিক। আমার ভারী মজা লাগতে লাগলো। অথচ ইটালি সম্পর্কে আমরা অনেক খবর রাখি। গল্প করতে করতে রাত 3টে বাজলো, তখন উঠলুম। লিফটে কোনো চালক নেই, অটোমেটিক। বোতাম টিপে দুজনে দাঁড়িয়ে রইলুম। আমার 7 তলা, ওর 8 তলা। আমাকেই আগে নামতে হবে। 7 তলায় আসতেই আমি বললাম, গুড নাইট মনিকা। অভ্যেস মতন মনিকা গালটা এগিয়ে দিল। ওখানে বিদায় চুম্বন দেবার কথা। ইচ্ছে ছিল ভদ্রসূতক একটা ঠোনা মেরা চুমুই দেব গালে, কিন্তু হঠাৎ মাথার গোলমাল হয়ে গেল, যাকে বলে প্রগাঢ় চুম্বন। হঠাৎ তাই একখানা দিয়ে ফেললুম। তারপর বললুম, কাল দেখা হবে তো? পরের দিন রবিবার। সকাল থেকেই বৃষ্টি পড়ছে। আমি পূর্ববঙ্গের ছেলে, বৃষ্টি পড়লেই মনটা একটু উদাস হয়ে যায়। নিজে রান্না করে খেতে হবে, এইসব বৃষ্টির দিনে আর রাঁধতে ইচ্ছে করে না একটুও। সকালে গুটি চারেক হটডগ সেদ্ধ করে নিয়েছিলাম, চায়ের সঙ্গে খাবার মতো। তাতেই পেট অনেকটা ভরে আছে।
আজ আর দুপুরে রান্নার ঝামেলা যাব না, না হয় 1 টিন চিকেন অনিয়ন স্যুপ গরম করে নেব। একটা চেয়ার টেনে নিয়ে পূর্ব দিকে বড় জানালাটার পাশে হাতে বই নিয়ে বসলুম। রাস্তার পর একটা গ্যাস স্টেশন, দূরে দেখা যায় ক্যাপিটালের চূড়া। দুপুর 1টা নাগাদ দরজায় ধাক্কা। খুলতেই মনিকা এসে ঢুকলো। তখনও ড্রেসিং গাউন পরা, চুল এলোমেলো, হাতে একটা চিঠি লেখার প্যাড আর কলম। খুব ব্যস্ত ভাব। সারা সকাল বোধহয় বিছানাতেই শুয়েছিল। এই কাণ্ড কোনো ইটালিয়ান মেয়ের পক্ষেই সম্ভব। ড্রেসিং গাউন পরে, কোনো সাজ পোশাক না করে একদিনের চেনা কোনো বন্ধুর ঘরে আর কোনো জাতের মেয়ে আসবে না। ব্যস্তভাবে মনিকা বলল, এই তোমার পুরো নামের বানানটা কি? ছানিল, সুনীল, তারপর কি জানো? আমি হাসতে হাসতে বললাম, কেন, আমার নাম দিয়ে কি হবে? এই দেখো না, মায়ের কাছে চিঠি লিখছি। গড়গড় করে মনিকা ইটালিয়ান ভাষায় কি যেন পড়ে গেল। এক বর্ণও বুঝলাম না। জিজ্ঞেস করলাম, এর মানে কি? ইংরেজিতে বলো। একটু হকচকিয়ে তাকিয়ে মনিকা ইংরেজি অনুবাদে বলল, মা, কাল রাতে আমার কি অভিজ্ঞতা হয়েছে তুমি ভাবতে পারো? তুমি কল্পনাই করতে পারবে না। একজন ভারতীয়, সত্যিকারের ভারতবর্ষের লোক, সে সুদূর বে অফ বেঙ্গলের পাড়ে থাকে, তার সঙ্গে পরিচয় হলো। শুধু তাই নয়, আমরা এক বাড়িতেই থাকি। ছেলেটি প্যান্ট শার্ট পরে, গায়ের রং জলপাই ফলের মতন। ইংরেজিতে কথা বলতে পারে, কথায় কথায় হাসি। আমি হো হো করে হাসতে লাগলুম। মনিকা বলল, এই হাসছো কেন? আমার ইংরাজি ট্রান্সলেশন খারাপ হচ্ছে? উত্তর দেব কি, আমি তখনও হাসছি। তারপর বললুম, আমিও আমার মাকে চিঠি লিখব। না, মঙ্গল গ্রহের একটি মেয়ের সঙ্গে আমার আলাপ হয়েছে, যে দুপুর 1টাতেও ড্রেসিং গাউন পরে থাকে। বিশ্বশুদ্ধ সবাই ইটালিয়ান ভাষা জানে না শুনে অবাক হয়। এই ভালো হবে না বলছি। আমার কাছে এসে মনিকা আমার মুখ চাপা দেয় হাত দিয়ে। আমি ওর হাত সরাবার জন্য ওকে কাতুকুতু দেবার চেষ্টা করি। একটু বাদে মনিকা বলল, তুমি সত্যি ইটালিয়ান ভাষা জানো না? তাহলে তো মুশকিল। আমি বেশিক্ষণ ইংরেজিতে কথা বলতে পারি না। আমি বললুম, ইংরেজি সম্পর্কে আমারও সেই দশা। বেশ তো, মাঝে মাঝে তুমি ইটালিয়ান ভাষায় কথা বলবে, আমি বাংলায় বলবো, ঠিক বুঝে যাব। গুড। বাংলা? এই তুমি আমায় বাংলা শেখাবে? নিশ্চয়ই। এখন একটা সেন্টেন্স শেখাও। আমি তক্ষুনি ওকে আমি তোমাকে ভালোবাসি বাক্যটি শিখিয়ে দিলুম। বাক্যটি মানে জেনে নিয়ে তক্ষুনি আমার সামনে হাঁটু গেড়ে বসে হাসতে হাসতে বলল, সুনীল, আমি তোমাকে ভালোবাসি। এবার তুমি ইটালিয়ান কোন কথাটা আগে শিখতে চাও বলো? আমি বললুম, আমি 2-4টে শব্দ জানি, তাছাড়া জানি 2 লাইন কবিতা। শুনবে? মনিকাকে চমকিত করে আমি আবৃত্তি করলুম, ইনসিপিড ভিটা নোভা ইক্স ডিউস ফরসুর মি কুই ফিনিয়েন্স ডমিনিবাতুর মিহি। দান্তের সেই অমর কবিতা। তার জীবনের পরম রমণী সম্পর্কে কবি যা বলেছিলেন, আজ থেকে আমার নতুন জীবন শুরু হলো, আমার চেয়েও শক্তিমান এই দেবতা আমাকে আচ্ছন্ন করলেন। মনিকা তো জানে না বাঙালি ছেলেরা কত চালু হয়। কাল রাতে ওর সঙ্গে পরিচয় হওয়ার পর আজ সকালেই আমি খুঁজে ওই লাইন দুটো বার করে বাথরুমে বারবার পড়ে মুখস্থ করে রেখেছি। কিন্তু পরে বুঝেছিলাম আমার ভুল হয়েছিল। মনিকাকে মুগ্ধ করার জন্য কোনো রকম চেষ্টা করার দরকার হয় না। মনিকা ডাগর চোখ মেলে সবিস্ময়ে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল, তুমি দান্তের কবিতা পড়েছ? তুমি বুঝি কবিতা পড়তে খুব ভালোবাসো? আমি আস্তে আস্তে বললুম, যে কবিতা পড়তে ভালোবাসে না আমি তাকে সম্পূর্ণ মানুষ বলেই মনে করি না। আজ থেকে তাহলে আমরা দুজনে একসঙ্গে কবিতা পড়ব। সত্যি?
মনিকাকে মুগ্ধ করার জন্য কোনো চেষ্টা করতে হয় না। সরল নিষ্পাপ ওর আত্মা, যা কিছু নতুন কথা শোনে তাতেই অবাক বিস্ময় মানে। ভারতবর্ষ সম্পর্কে ও কিছুই জানত না, তাই জানার নেশাকে পেয়ে বসে। রোমে কিছু ভারতীয় আছে বটে, কিন্তু মিলন শহর থেকে 20 মাইল দূরে একটা ছোট্ট শহরের মেয়ে মনিকা। সেখানে কখনো কোনো ভারতীয় চোখে দেখেনি। প্রায় প্রতিদিন সন্ধেবেলা মনিকা আমার ঘরে আসতে লাগলো। দুজনে একসঙ্গে বসে গল্প করি, হাসি, খুনসুটি হয়। ক্রমশ আমরা অন্তরঙ্গ হয়ে পড়লুম। মাঝে মাঝে মনিকা আমার ঘরে এসে রান্না করে দেয়, দুজনে একসঙ্গে খাই। প্রথম প্রথম ভারতীয় রান্না সম্পর্কেও ওর ভয় ছিল। আমি যখন ওকে বললুম আমরা বাঙালিরা মাকারুনি আর পিৎজা খাই না বটে, কিন্তু ভাত খাই, মুসুর ডাল অর্থাৎ লেন্টিল স্যুপ, নানা রকম মাছ, তোমাদের প্রিয় ইল অর্থাৎ বান মাছও খাই, ফুলকপি, বাঁধাকপি এবং মাংসে কোনো রকম রান্নাতেই আপত্তি নেই। অর্থাৎ ইটালিয়ানদের সঙ্গে আমাদের খাওয়ার খুব একটা তফাৎ নেই। তখনও আশ্বস্ত হলো। কোমরে অ্যাপ্রন জড়িয়ে মনিকা যখন রান্নাঘরে গ্যাসের উনুনের সামনে দাঁড়াতো, তখন ভারী সুন্দর দেখাতো ওকে। এমনিতে খুব রূপসী নয় মনিকা, একটু বেশি লম্বাটে, উচ্চতায় প্রায় আমার কাছাকাছি, কিন্তু ভারী ছটপটে। সহজ স্বাভাবিকতার মধ্যে যে সৌন্দর্য, মনিকা সেই সুন্দরী। কোনো রকম আড়ষ্টতা নেই, কোনো পাপ নেই, অকপট সরল ওর ব্যবহার ও সাহচর্যে আমিও সৎ হয়ে উঠতে লাগলাম। মাঝে মাঝে ওকে এক একটা কথা বলে ফেলে বিপদে পড়ি। একদিন ঠাট্টা করে ওকে বললুম, জানিস আমাদের নিমতলার শ্মশান ঘাটে একটা পাগলি দেখেছিল, তোকে দেখলে আমার তার কথা মনে পড়ে। এরপরই বিপদ। বোঝাও ওকে। প্রথমে বোঝাতে হবে নিমতলা কোথায়, তারপর বোঝাতে হবে শ্মশান কী জিনিস, সেখানে মানুষ পোড়ায় কেন। আমাদের দেশে সব পাগলিরাই রাস্তাঘাটে খোলা অবস্থায় ঘুরে বেড়ায় কিনা, তারা বৃষ্টির সময় কোথায় শোয়, কি খায়। বেশিক্ষণ ইংরেজি বলতে গেলেই আমার দম আটকে আসে। এসব বোঝাতে তো প্রাণান্ত। একদিন কথায় কথায় ওকে শরৎচন্দ্রের একটা গল্প শোনাতে গিয়ে বলেছিলাম, জানিস আমাদের দেশের মেয়েরা এমন, স্বামী অফিস থেকে ফিরলে বউরা অমনি তার জুতোর ফিতে খুলে দেয়, পাখার হাওয়া করে। মনিকা শুনে বলল, হাউ নাইস অ্যান্ড সুইট। পরদিন আমি বিশ্ববিদ্যালয় থেকে ফিরেছি। মনিকা আগে থেকেই আমার ঘরে বসেছিল। আমি ঢুকতেই হাঁটু গেড়ে আমার সামনে বসে বুট জুতোর ফিতে খুলতে গেল। মাথার ঝাঁকড়া চুল দুলিয়ে বলল, এইরকমভাবে বসে তোমার দেশের মেয়েরা? নানা কারণে সেই মেয়ে সময়টার আমেরিকা আমার ভালো লাগছিল না। সব সময় পালাই পালাই মন। এখানে কোনো অভাব নেই, অপুরন্ত মদ, প্রচুর মেয়ের সাহচর্য, অর্থের চিন্তা নেই, কাজকর্মও বিশেষ নেই। তবু ভালো লাগছিল না। তবু কলকাতার ভিড়ের ট্রামবাস, রাস্তার কাদা আর চায়ের দোকানে বন্ধুবান্ধবের জন্য আমার মন কেমন করে। একমাত্র মনিকার জন্যে কিছুটা ভালো লাগছিল। মনিকার সঙ্গে খুনসুটি করতে করতে কীরকমভাবে যেন সময়টা বেশ কেটে যেত অজান্তে। একদিন একটা পার্টিতে আমি আর মনিকা দুজনেই গেছি। খুব হইচই আর হুল্লোড়ের পার্টি। মনিকা নাচতে ভালোবাসে, এ ওর সঙ্গে ঘুরে ঘুরে নাচছে। আমি অনবরত হুইস্কি খেয়ে যাচ্ছি। এই সময় ডম বলে আমার চেনা একটা ছেলে এসে বলল, এই সুনীল, তুমি কি খাচ্ছ, স্কচ না বারবান? এসো একটা জামাইকা রাম খেয়ে দেখো, খুব ভালো জিনিস। একসঙ্গে দুরকম মদ আমার সহ্য হয় না, কিন্তু ঝোঁকের মাথায় রাজি হয়ে গেলাম। ডম খুব মস্তানি দেখাচ্ছিল। এক একটা রামের গিলাস নিয়ে এক চুমুকে শেষ করছে। আমিও ওর সঙ্গে পাল্লা দিতে লাগলাম। একটু বাদেই মাথায় নেশা লেগে গেল। আমি টলতে টলতে মনিকার সামনে গিয়ে বললাম, এসো মনিকা, তুমি আমার সঙ্গে নাচবে, তুমি আর কারোর সঙ্গে নাচবে না। মনিকা খিলখিল করে হেসে বলল, ধ্যাত, তোমার নেশা হয়ে গেছে,
তুমি চুপটি করে বসো। না, নেশা হয়নি, আমি নাচবো। আবার দুষ্টুমি? যাও, ওখানে গিয়ে বসো। মনিকা, তুমি আমায় রিফিউজ করছো? কি পাগলামি করছো? বলছি তুমি ওখানে গিয়ে বসো, যাও। মাতালে অপমানবোধ বড় সাংঘাতিক। আমার এমন অভিমান হলো যেন মনে হতে লাগলো সমস্ত পৃথিবী আমাকে অবজ্ঞা করছে। আমার আর বেঁচে থাকার কোনো মূল্যই নেই। আমি মাথা নিচু করে গুম হয়ে একটা সোফায় বসে রইলাম। আমার হাত থেকে বারবার সিগারেট খসে পড়তে লাগলো। বাড়ি ফিরতে হলো একসঙ্গেই। ফেরার পথে আমি মনিকার সঙ্গে একটাও কথা বললাম না। লিফট এসে থামলো আমার ঘরের তলায়। আমি বিদায় না জানিয়েই বেরোতে যাচ্ছি। মনিকা বলল, দাঁড়াও, আমি তোমাকে ঘরে পৌঁছে দিয়ে আসছি। আমার তখন মাথা ঘুরছে। আমার তখন হাত নেই, পা নেই, গোটা শরীরটাই নেই, শুধু একটা প্রবল ভারী মাথা। তবু আমি রুক্ষভাবে বললুম, না, কোনো দরকার নেই, থ্যাঙ্কস এ লট। মনিকা জোর করে আমার বাহুর নিচে ওর হাত ঢুকিয়ে এগিয়ে এলো। আমি ওকে শুদ্ধ দুলছি। তবু আমার মাথা প্রবল অভিমান ভরে বলছে, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। মেয়েদের কেউ কখনো বিশ্বাস করে? কোনো রকমে অ্যাপার্টমেন্টের দরজা খুলে ঘরে পা দিয়েছি। কিসে একটা হোঁচট লাগতে বিশ্ব ব্রহ্মাণ্ড দুলে উঠল। আমি সেখানেই পড়ে অজ্ঞান হয়ে গেলাম। আর কিচ্ছু মনে নেই। জ্ঞান হলো শেষ রাতে। সঙ্গে সঙ্গে ধর্মর করে উঠে বসলুম। আমি কোথায়? আমি নিজের বিছানাতেই। আমার পা থেকে জুতো খুলে নেওয়া হয়েছে। গায়ে কোট নেই, গলায় টাই নেই, গায়ে কম্বল চাপা দেওয়া। পাশে মনিকা গুটিসুটি মেরে শুয়ে আছে। শিশুর মতো প্রশান্ত ঘুম তার মুখে। দরজার কাছে যেখানে আমি পড়ে গিয়েছিলাম সেখানে অল্প অল্প বমির দাগ। নিজের মুখে হাত দিলাম, কিছু নেই। মনিকা আমার জামা জুতো খুলে দিয়েছে, বমি মুছেছে, তারপর আমার এই হেভি লাশ টেনে এনে বিছানায় শুইয়েছে। অনুশোচনায় গ্লানিতে মন ভরে গেল। সঙ্গে সঙ্গে একটা গভীর মমতাবোধে আচ্ছন্ন হয়ে গেল মন। মনে হলো, এই যে পৃথিবী, এই পৃথিবীতে আমি শুধু বেঁচে আছি। এটাই কি বিরাট ঘটনা! আমাকে এক বুক কাদার মধ্যে যদি শেকল দিয়ে বেঁধে কৃতদাস করেও রাখা হয়, তবুও আমি বেঁচে থাকতে চাইব। খুব নরমভাবে আমি মনিকার কপালে হাত বোলালুম একবার। মনিকা একটু কেঁপে উঠে ঘুমের ঘরেই আমাকে জড়িয়ে ধরল। আমি নুয়ে ওর কপালে একটা চুমু খেলাম। মনিকা চোখ মেলে তাকালো, বলে, উফ, বড্ড শীত করছে। আরও দৃঢ়ভাবে আলিঙ্গন করতেই এক নিমেষে চলে এলো উষ্ণতা। পাখির বাসার মতন গরম ওর বুক। সেখানে মুখ গুজে কাতরভাবে আমি বললুম, মনিকা, তুমি আমার উপর রাগ করনি? আমার কানের কাছে মুখ এনে মনিকা বাংলায় বলল, সুনীল, আমি তোমাকে ভালোবাসি। আবার জ্ঞান হারালো। আমাদের দুজনের পোশাক ছিটকে পড়ল খাটের বাইরে। চুমু খেতে খেতে আমার জিভ ওর আলজিভ স্পর্শ করতে ছুটে গেল। আমার পিঠে এমন খিমচে ধরল মনিকা যে স্পষ্ট টের পেলুম সেখান থেকে রক্ত ঝরছে। এক ধরনের অসহ্য সুখের যন্ত্রণায় গোঙাতে লাগলুম আমরা দুজনেই। ঘুম ভাঙল বেলা 9টায়। চোখ মেলেই তড়াক করে লাফিয়ে উঠে ড্রেসিং কাউন্টার চাপিয়ে দরজার তলা থেকে খবরের কাগজটা টেনে নিয়ে আমি মুখ আড়াল করলুম। মনিকা তার আগে স্নান সেরে নিয়েছে। কিচেনে টুংটাং শব্দ শুনতে পাচ্ছি। একটু বাদে মনিকা আমাকে চা খেতে ডাকলো। চায়ের টেবিলে দুজনে নিঃশব্দ। পরস্পরের চোখের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ বাদে আমি গাঢ় স্বরে ডাকলুম, মনিকা। ও বলল, চুপ, এখন কোনো কথা বলো না। আমাকে একটা কথা বলতে দাও। না, কিছু বলো না।
আমাকে বলতেই হবে, শোনো, যা হয়েছে তার জন্য আমি কোনো অনুতাপ করতে চাই না, কিন্তু আমাকে স্বার্থপর সুবিধাবাদীও তুমি ভেবো না। তুমি যা বলবে আমি তার সব কিছুই করতে রাজি, এমনকি বিয়েও। চোখ, ও কথা বলো না। না। কেন? বিয়ে কি ওইভাবে হয়? কোনো অবস্থার চাপে কিংবা কোনো ঘটনার ফলে? বিয়ে হয় আরও পবিত্র কারণে। মনি, তুমি তো জানো। তাও হয় না। তুমি আঘাত পেও না। এ নিয়ে আমরা আর কথা বলবো না। এসো, এটা আমরা ভুলে যাই। আমার মায়ের অনেক দিন থেকেই অসুখ। অন্য কোনো ধর্মের লোককে যদি আমি বিয়ে করি, তিনি সহ্য করতে পারবেন না। তাকে আমি আঘাত দিতে পারবো না। মাকে আমি ভীষণ ভালোবাসি। তুমি এ নিয়ে কিছু ভেবো না, দোষ তো আমারই। রবিবার দিন ভোরবেলা মনিকা গির্জায় চলে গেল। ইটালিয়ানরা গোঁড়া ক্যাথলিক। মনিকাদের পরিবারের ধর্মবিশ্বাস খুবই প্রবল। গির্জার প্রধান পাদ্রির কাছে মনিকা তার পাপের কনফেশন দিয়ে এলো এবং 1 মাস মদ সিগারেট ছোঁবে না ও মাছ ছাড়া আর কোনো আমিষ খাবে না ঠিক করল। কিন্তু সেদিনই রাত্রির বেলা পাশাপাশি বসে পল ভেরলেইনের কবিতা পড়তে পড়তে আমি অন্যমনস্কভাবে যেই মনিকার কাঁধে হাত রেখেছি, মনিকা সঙ্গে সঙ্গে আমার দিকে ফিরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। ঠোঁট দুটো কাঁপছে, অস্ফুটভাবে বলল, আমি পারছি না, আমি পারছি না। তুমি আমায় ভালোবাসবে না? মনিকা আমার বুকের উপর এসে ঝাঁপিয়ে পড়ল। ঈশ্বর বিশ্বাসের চেয়েও তীব্রতর কোনো শক্তিতেও শরীর ফুঁসছে। আমি ঈশ্বর মানি না, ন্যায় অন্যায় কোনো ঐশী সীমারেখা জানি না। আমার মনে হয়েছিল জীবনের সেই মুহূর্তে আনন্দ থেকে বঞ্চিত হবার কোনো যুক্তি নেই। আমি মনিকাকে আলিঙ্গন করে ওর কোমরের কাছে হাত নিতেই তীব্র আবেগে মনিকা আমার বুকে কামড় বসিয়ে দিল। তারপরে দিনগুলো কাটতে লাগলো হু হু করে। দুজনে দুজনের মধ্যে ডুবে রইলাম। সেই সময়টা আমার লেখাপড়াটাও ডকে উঠে গিয়েছিল। স্থানীয় ভারতীয় ছেলেরাও আমাকে বয়কট করেছিল দুশ্চরিত্র বলে। কিন্তু মনিকার মধ্যে আমি এমন একটা জিনিস পেয়েছিলাম, আমি কদাচিৎ বাইরে বেরোই, অন্য লোকের সঙ্গে দেখাই করি না। মনিকা বাইরের দরকারি কাজগুলো দ্রুত সেরেই আমার ঘরে চলে আসে। আগে ওর আরও অনেক বন্ধু ছিল, এখন আর কারোর সঙ্গে দেখা করে না। আমরা দুজনেই যেন শৈশবে ফিরে গিয়েছিলাম, যেখানে কোনো অভাববোধ নেই, প্রয়োজনে গুরুভার নেই। মাসখানেক বাদে এই আচ্ছন্ন অবস্থা কাটিয়ে উঠতেই হলো। 15 দিন পরে মনিকার পরীক্ষা। আগের সেমিস্টারে পরীক্ষা দেয়নি। এবারে পরীক্ষা না দিলে ওর ভিসার সময় বাড়াতে অসুবিধা হবে। আমার তখন পরীক্ষা টরীক্ষার বালাই নেই। তবু আমি মনিকাকে পড়াশোনা করার জন্য জোর করলুম। মনিকা আমার ঘরে বসেই বইপত্র ছড়িয়ে পড়াশোনা করে। আমি ওকে ছুঁই না, দূর থেকে ওকে দেখি। আমি এ পর্যন্ত কোনো পাপ করিনি। একটা মেয়ের সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয়েছিল, বিয়ে না করেও একসঙ্গে থাকতুম। এটাকে আমি পাপ মনে করিনি। আমার পাপের কাহিনী এরপর থেকে শুরু। একদিন আমি স্নান করছি, বাথরুমের দরজা ধাক্কা দিয়ে মনিকা বললে, সুনীল, শিগগিরই খোলো, একটা জরুরি কথা আছে, শিগগির। ওর গলার আওয়াজ শুনে ভয় পেয়ে আমি তাড়াতাড়ি তোয়ালে জড়িয়েই বেরিয়ে এলুম। মনিকার মুখ ফ্যাকাশে, হাতে একটা ওভারসিজ টেলিগ্রাম। পড়লাম, ওর বাবা পাঠিয়েছে, ওর মায়ের খুব অসুখ। মনিকা কাঁপতে কাঁপতে বলল, বুঝতে পারছি না মা এখনো বেঁচে আছেন কিনা। মাকে আমি আর দেখতে পাবো না। তা কি হয়? তুমি বলো, তা কি হয়? অসম্ভব, আমি আজই যাব। মনিকার মায়ের বারণ ছিল মনিকা যেন কখনো প্লেনে না চাপে।
প্লেন সম্পর্কে তার দারুণ ভয়। ইউরোপ আমেরিকায় এখনও এরকম মা আছে, কিন্তু এখন জাহাজে যাবারও সময় নেই। মাকে দেখার জন্য মনিকা দারুণ ব্যস্ত হয়ে উঠল। সেদিনই প্লেনে চাপতে চায়। স্টুডেন্ট কনসেশন পেলেও প্লেনে ভাড়া প্রায় $300 লাগবে। মনিকার কাছে তখন সব মিলিয়ে $150 ছিল। আমার নিজের কাছে ছিল $82। তার থেকে $75 ওকে দিয়ে দিলাম। বাকি টাকাটা ওর 2 বান্ধবীর কাছ থেকে ধার করে সেদিন বিকেলেই প্লেনের টিকিট কাটলো। টিকিট পেতে অসুবিধা হলো না। আমি এয়ারপোর্টে মনিকাকে তুলে দিতে গেছি। তখনও সময় আছে। মালপত্র জমা দিয়ে এদিকে ওদিকে ঘুরছি আমরা। সঙ্গে টাকা কড়ির অবস্থা সংকটজনক। ইচ্ছে থাকলেও এয়ারপোর্টের বাড়ি গিয়ে বসার উপায় নেই। মেশিন থেকে 2 কোকাকোলার বোতল নিয়ে তৃষ্ণা মিটিয়েছি। মনিকা আমাকে বলল, গিয়ে যদি দেখি মা একটু ভালো হয়ে গেছে তাহলে আমি 7 দিনের মধ্যেই ফিরে আসব। এবার আমি পরীক্ষা দেবই। আমি বললুম, আমার মনে হচ্ছে তোমার মা ভালো হয়ে উঠেছেন এর মধ্যে। আচ্ছা দেখি ইন্ডিয়ান যোগীর কথা মেলে কিনা। ঠিক মিলবে। মিললে তুমি ফিরবে তো নিশ্চয়ই, নাকি বাড়িতে গিয়ে আমাদের কথা ভুলে যাবে? ইস, ওরকম কথা বললে সবার সামনেই তোমার গালটা কামড়ে দেবো বলছি। দাও না, আপত্তি নেই। কে জানে এই শেষবার কিনা। আবার ওই কথা। একটু বাদেই মাইকে যাত্রীদের নাম ডাক শোনা গেল। যাত্রীরা একে একে লাইনে দাঁড়াচ্ছে। পাশের এক কাউন্টারে ইন্স্যুরেন্স করা হচ্ছে। প্লেনের সাধারণ ইন্স্যুরেন্স ছাড়াও এখানে যাত্রীরা অতিরিক্ত ইন্স্যুরেন্স করাতে পারে। খুব সস্তা, $1 $15,000। মনিকা বলল, একটা ইন্স্যুরেন্স নেব নাকি? কখনো করাইনি আমি, করাবো? আমি বললাম, কি হবে, শুধু শুধু টাকা নষ্ট। মোটে তো $1। $1 এখন আমাদের যথেষ্ট দামি। তা হোক, তবু একটা করাই। ও সে কাউন্টারে গিয়ে একটা ফর্ম চাইল। ফর্মের এক জায়গায় নমিনির নাম লিখতে হবে। দুর্ঘটনা হলে টাকাটা যে পাবে। মনিকা ঝকঝকে হাসি মুখে বলল, এখানে তোমার নামটা বসাই। টাকা জমা দিয়ে ফর্মের একটা কপি ও আমার হাতে দিয়ে বলল, এই নাও, সাবধানে রেখো। আমি মরলে তুমি বড়লোক হয়ে যাবে। আমি তখনও বিরক্তভাবে ওকে বলছি, তুমি শুধু শুধু $1 বাজে খরচ করলে, যত পাগলামি। এবার যাত্রীদের প্লেনে উঠতে হবে। মনিকা দাঁড়িয়েছে লাইনে সবার শেষে। আমি ওর পাশে পাশে গল্প করতে করতে এগোচ্ছি। গেটের ওপাশে আর আমাকে যেতে দেবে না। গেট পেরিয়ে চলে গেল মনিকা। আমি ওকে রুমাল উড়িয়ে বিদায় দিলাম। হঠাৎ ও আবার এক ছুটে ফিরে এলো। ওই এক গাদা লোকের মধ্যেই আমাকে ভীষণ অপ্রস্তুত করে আমার ঠোঁটে একটা দ্রুত চুমু দিয়ে বলল, তুমি কিছু ভেবো না, আমি আবার 7 দিনের মধ্যেই ফিরে আসব। লক্ষ্মী ছেলে হয়ে থেকো এই কটা দিন। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। ইস, আজকের দিনে বৃষ্টি না পড়লেই ভালো হতো। বৃষ্টির সময় একটা পাতলা কুয়াশায় সব কিছু অস্পষ্ট হয়ে যায়। প্লেনে জানালার ধারে সিট পেয়েছে মনিকা। বৃষ্টি না পড়লে আরও কিছুক্ষণ আমি ওর শরীরের অস্পষ্ট আভাস দেখতে পেতাম। কাঁচের ভেতর দিয়ে ও আমাকে দেখতে পেত স্পষ্ট। দারুণ তৃষ্ণার্ত মানুষের মতন মনিকাকে আর একটু দেখার জন্য ছটপট করছিলাম। ইচ্ছে হচ্ছিল সব বাধা ভেঙে ছুটে গিয়ে প্লেনের মধ্যে উঠে আর একবার দেখে আসি। মায়ের অসুখ না সারলে আবার কবে ফিরবে মনিকা তার ঠিক কি। ততদিন আমি থাকবো কিনা কি জানি। মনে মনে প্রতিজ্ঞা করলুম, মনিকা যদি ফিরতে না পারে, যেমন করেই হোক 2-1 মাসের মধ্যে আমি ইটালিতে চলে যাব।
প্লেন ছাড়ার আগেই বৃষ্টি প্রবল এলো, সঙ্গে সঙ্গে উঠল ঝড়। এখানে ঝড় সহজে আসে না, কিন্তু যখন আসে তখন বড় দুর্দান্ত। তবু সেই ঝড় বৃষ্টির মধ্যেই প্লেন উড়ল। রানওয়ে দিয়ে ছুটে গিয়ে হঠাৎ ভেসে উঠল হাওয়ায়, চক্রাকারে ঘুরতে লাগলো একটুক্ষণ। আমি সেই দিকে আকুল হয়ে তাকিয়ে রইলুম। আমার বুকের মধ্যে গুড়গুড় করতে লাগলো, ইস, আজকেই এমন ঝড় বৃষ্টি। মনিকার মায়ের অসুখ নিয়ে এমনিতেই তার মন খারাপ, তারপর ঝড় বৃষ্টির জন্য আরও মন খারাপ লাগবে। যদি কোনো দুর্ঘটনা হয়? না না, কোনো দুর্ঘটনা হবে না। এসব বোয়িং বিমান কয়েক মিনিটের মধ্যে 25-30 হাজার ফুট উঁচুতে উঠে যাবে। সেখানে ঝড় বৃষ্টির কোনো চিহ্ন নেই। দুর্ঘটনা? হঠাৎ অন্য ধরনের একটা অনুভূতি আমার শরীরে শিহরণ খেলিয়ে গেল। মনিকার বিমান সদ্য দৃষ্টি থেকে মিলিয়ে গেছে। আমি তখনও আকাশের দিকে চেয়ে আছি, আমার হাতে সেই ইন্স্যুরেন্সের কাগজ। হঠাৎ আমার মনে হলো, দুর্ঘটনা যদি বিমানটা ভেঙে পড়ে, তাহলে সঙ্গে সঙ্গে আমি $15,000 অর্থাৎ 1,12,000 টাকার মালিক হয়ে যাব। 1,12,000 টাকা! আমার মুখখানা ফ্যাকাশে বিবর্ণ হয়ে গেল। বুকের মধ্যে একটা তীব্র ব্যথা বোধ করলুম। ছি ছি, এ আমি কি ভাবছি? মনিকা, তাকে আমি এত ভালোবাসি, আমি তার মৃত্যু চিন্তা করছি? এমন সরল সুন্দর মনিকা কত শ্বেতাঙ্গ প্রেমিককে উপেক্ষা করে আমার মতন একটা সাধারণ ভারতীয়কে সে অমন সর্বস্ব দিয়ে ভালোবেসেছে। আমার সুখের জন্য, তৃপ্তির জন্য করেনি এমন কাজ নেই, আর আমি তার মৃত্যু চাইছি। কিন্তু বুকের ভেতর থেকে আবার আমার দ্বিতীয় আত্মা বলতে লাগলো, না না, তুমি তার মৃত্যু চাইছো না। বিমান দুর্ঘটনার ব্যাপারে তোমার তো কোনো হাত নেই, তোমার ইচ্ছা অনিচ্ছার উপর কিছু নির্ভর করবে না। কিন্তু ধরো যদি ঝড় বৃষ্টিতে বিমানটা ভেঙেই পড়ে, তুমি তো তাহলে আর আটকাতে পারছো না। তাহলে সঙ্গে সঙ্গেই তুমি পেয়ে যাবে 1,12,000 টাকা। 1,12,000 টাকা কতখানি তা বুঝতে পারছো? বৃষ্টিতে ভিজতে ভিজতেই বাড়ি ফিরে এলুম। সারা ঘরে মনিকার স্মৃতি। মনিকার চটি জুতো জোড়া আমার ঘরেই ফেলে গেছে। প্রায় রাত্রে চুপি চুপি আমার ঘরে নেমে এসে ও আমার বিছানায় শুতো। ওর স্লিপিং স্যুটও রাখা আছে আমার এখানে। বালিশে এখনো লেগে আছে ওর কোমল মুখের স্পর্শ। ছড়ানো রয়েছে ওর বই খাতা, চিরুনি, নাইলনের মোজা। মনিকাকে ফিরে পাওয়ার জন্য আমার বুক মুচড়ে মুচড়ে উঠতে লাগলো। আগেও 2-4 মেয়ের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে এদেশে, কিন্তু মনিকার মতন এমন আর কারোর প্রতি নিবিড় আকর্ষণ বোধ করিনি। দেয়ালে লাগানো বিশাল আয়না। এই আয়নার সামনে একদিন মনিকাকে দাঁড় করিয়েছিলুম। একে একে খুলে ফেলেছিলুম ওর সব পোশাক। মনিকা আপত্তি করেনি, মুখ টিপে টিপে হাসছিল। ওর লুলি ফুলের মতন নরম গাল দুটিতে আমি আলতোভাবে চুমু খেয়েছিলুম। ওর ঠোঁটে জিভ ঠেকিয়ে সুড়সুড়ি দিয়েছিলুম। পুকুরঘাটে বাংলাদেশের মেয়েরা জল আনতে গিয়ে কলসির গলা জড়িয়ে ধরে যেরকম আনন্দ পায়, সেই রকম শান্তিময় আনন্দ পেয়েছিলুম ও সরু কোমর জড়িয়ে। ফর্সা উরু দুটিতে স্বর্গের সুষমা। দুই বুকের সন্ধিস্থলে মুখ বুজে বলেছিলাম, মনিকা, তুমি দেবীর মতন, তুমি সত্যিই দেবী। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমায় ছেড়ে যেও না। মনে হয় মনিকা যেন এখনো সেই আয়নার সামনে দাঁড়িয়ে আছে, সেই রকমভাবে আমার দিকে চেয়ে হাসছে।
চেয়ারে কতক্ষণ গুম হয়ে বসেছিলুম মনে নেই। হঠাৎ খেয়াল হলো আমি সেই ইন্স্যুরেন্সের কাগজখানায় বারবার পড়ছি। পড়ে দেখছি যদি কোনো দুর্ঘটনা ঘটেই টাকাটা আমি পাবো কিনা, আইনগত কোনো অসুবিধা হবে কিনা। কোনোই অসুবিধে নেই। সে নিজে হাতে প্রাপক হিসেবে আমার নাম ঠিকানা লিখে নিজে সই করে গেছে। মৃত্যু প্রমাণিত হলে কোম্পানি বাড়ি বয়ে এসে আমাকে টাকা দিয়ে যেতে বাধ্য। 1,12,000 টাকা। উফ, কে নীচ, শয়তান, পাষণ্ড আমি! সামান্য টাকার জন্য আমি মনিকার মৃত্যু চাইছি। স্বর্গ দুর্লভ ভালোবাসার স্বাদ দিয়েছে মনিকা, আর আমি? চেয়ারটা ঠেলে উঠে দাঁড়িয়ে আয়নার কাছে চলে এলাম। আয়নার গায়ে মুখ লাগিয়ে ব্যাকুলভাবে বললাম, না 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 মনি, আমার সোনা, আমার দেবী, আমি তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে। পৃথিবীর বিনিময়েও আমি তোমার মৃত্যু চাই না। না, আমি শুধু তোমাকেই চাই। প্রচণ্ড রাগে ইন্স্যুরেন্সের কাগজটা আমি জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিলাম। সঙ্গে সঙ্গে মনে হলো যদি একটা কিছু ঘটেই যায় তাহলে টাকাটা শুধু শুধু নষ্ট করার কোনো মানে হয় না। 1,12,000 টাকা। আমি না নিলে ওটা আর কেউ পাবে না। তৎক্ষণাৎ ছুটে বেরিয়ে গেলাম। লিফটের জন্য অপেক্ষা না করে 7 তলা সিঁড়ি হুড়মুড় করে নেমে চলে এলাম রাস্তায়। কাগজটা তখনও পড়ে আছে। একটু জল লেগেছে, কিন্তু তাতে বিশেষ ক্ষতি কিছু হবে না। নিজেকে সত্যিকারের পাপী মনে হয়েছিল আমার। আমি ভারতীয়, আমি ভিখিরি জাতের লোক। হঠাৎ টাকা পাওয়ার লোভ কিছুতেই মাথা থেকে তাড়াতে পারি না। আমাদের চোখে এখন টাকার তুলনায় প্রেম, মমতা, কৃতজ্ঞতা এই সবই তুচ্ছ। 1,12,000 টাকা পেলে আমি এই পোড়ার দেশে আর একদিনও থাকবো না। প্রবাসের রুক্ষ জীবন কে চায়? 1,12,000 টাকা পেলে তক্ষুনি আমি দেশের টিকিট কাটবো, প্লেনের না, জাহাজের। ফিরে গিয়ে কলকাতাতেও থাকবো না, চলে যাব ফ্রেজারগঞ্জে। সেখানে একটা ছোট বাড়ি বানাবো। আমার অনেক দিনের শখ। আর কারুর দাসত্ব করতে হবে না, কারুর কাছে মাথা নোয়াতে হবে না। সেখানে জমি কিনে আমি নোনা মাটিতে ফসল ফলাবো, সমুদ্রে মাছ ধরবো। জল কাদার মধ্যেও পরিশ্রম করব আমি। জেলে ডেঙে নিয়ে সমুদ্রে মাছ ধরতে চলে যাব ঝড় বাদল তুচ্ছ করে। এইসব পরিকল্পনা করতে করতে ভয় কেঁপে উঠেছিলাম আমি। হঠাৎ যেন মনে হলো আমি মনিকার মৃতদেহের ওপর দাঁড়িয়ে আনন্দে খলখল করে হাসছি। সেদিন সন্ধ্যাবেলা আমার বন্ধু ডম আমাকে ডাকতে এলো। বলল, এই সুনীল, চলো, আজ আমাদের একটা শোয়েল পার্টি আছে। মনিকা কোথায়? নেই? তাই তোমাকে এমন মন মরা দেখছি। চলো চলো, তুমি একাই চলো। জোর করে ধরে নিয়ে গেল আমাকে। গোপন নিষিদ্ধ পার্টি। এ পার্টিতে সামাজিক ভদ্রতা নেই, মদ নেই, খাবারও নেই। শুধু মেরিওয়ানা মানে গাঁজা আর LSDর পার্টি। পুলিশ জানতে পারলে যে কোনো মুহূর্তে এসে ধরে নিয়ে যাবে। 7টা ছেলে আর 9টা মেয়ে। মেয়েগুলোরই উন্মত্ততা বেশি। ডম প্রস্তাব করলো, আজ সুনীল আমাদের যোগা শেখাবে। আমি যতই বলি যে আমি যোগ, তন্তর মন্তর কিছু জানিও না, বিশ্বাসও করি না, কিছুতেই ওরা শুনবে না। শেষ পর্যন্ত আমি ওদের পদ্মাসনে ওং তৎসৎ জপ করা শেখাবার চেষ্টা করলাম। মাটিতে বসা অভ্যেস নেই, পা মুড়ে তো বসতে জানেই না। বসতে গেলে উল্টে পড়ে যায়। ঘরময় ছেলেদের গড়াগড়ি। সে একখানা দৃশ্য বটে। মনের মধ্যে আমার দারুণ অস্বস্তি সব সময়। তাই আমি ওদের হইচইতে ঠিক যোগ দিতে পারছিলাম না সেদিন। মন অত অস্থির থাকলে LSD খাওয়া উচিত নয়।
বলে আমি এড়িয়ে গেলাম। পাইপে খানিকটা মেরিওয়ানা ভরে টানতে লাগলাম। তবু মনের অস্বস্তি কাটে না। পকেটে মাত্র $7 আছে। সপ্তাহ না পুরালে আর টাকা পাওয়ার আশা নেই। এই সপ্তাহটা এ দিয়ে কোনো ক্রমে টেনে টুনে চালাতে হবে। তখন কলকাতায় আমাদের বাড়ির সংসার খরচও আমাকে এখান থেকে চালাতে হয়। আমার নিজেরও রোজগার তখন বেশি নয়। সেদিন বিকেলেই বাবা চিঠি পেয়েছি, আমার জ্যাঠতো ভাইয়ের গুরুতর অসুখ, স্পেশালিস্ট দেখাতে হবে, বাড়ি ভাড়া 3 মাস বাকি, অর্থাৎ আরও টাকা পাঠাতে হবে। নেশার ঝোঁকে অনেকেরই অবস্থা বেসামাল। ঘরে আলোটা নিভিয়ে দিয়ে ডম শুধু টেবিল ল্যাম্পটা জ্বেলে রেখেছে। দরজা জানলা সব বন্ধ। ধোঁয়ার গুমোট হাওয়া, তার মধ্যে অতগুলি সুগঠিত স্বাস্থ্যবান প্রায় নগ্ন নারী পুরুষ, এক অকল্পনীয় বিস্ময়কর দৃশ্য। 2-4 জন পরস্পরকে জড়িয়ে শুয়ে পড়েছে মেঝেতে। অনেকেই কিন্তু বসে মুখোমুখি বসে নিষ্প্রিয়ের মতো গল্প করে যাচ্ছে। আমি ছিলাম জানালার কাছে। এই সময় ক্যারোলিন বলে একটা মেয়ে আমার কাছে এসে বলল, এই তুমি একা একা আমার গ্লাম ফেসেড হয়ে বসে আছো কেন? আমি উত্তর না দিয়ে শুধু একটু হাসলাম। ক্যারোলিনের বিশাল চেহারা, শক্ত উন্নত স্তন, কলা গাছের মতন দুটো উরু। শিল্পীদের মডেল হয় ক্যারোলিন। কথা নেই বার্তা নেই, ক্যারোলিন আমার কোলের উপর বসে পড়ে গলা জড়িয়ে ধরে বলল, হ্যালো সুইটি। কি যেন হলো আমার। রূঢ়ভাবে ধাক্কা দিয়ে আমি ক্যারোলিনকে নামিয়ে দিলাম। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম, মনিকা ছাড়া আর অন্য কোনো মেয়েকে আমি চাই না। অন্য কোনো মেয়েকে ছোঁয়া আমার পক্ষে সম্ভব নয়। মনিকার জন্য আমার শিরায় শিরায় ব্যাকুলতা জেগে উঠল, আর ক্যারোলিনের প্রতি এলো ঘৃণা। ক্যারোলিন অবাক হয়ে বলল, হে ইউ আর ক্রস, কি হয়েছে তোমার? আমি বললুম, মাফ করো, আমার ভালো লাগছে না। আই অ্যাম আ ড্রপ আউট টু নাইট। তক্ষুনি আমি আমার কোট পরে নিলাম এবং সকলের অনুরোধ মিনতি উপেক্ষা করে বাইরে চলে এলাম। বাইরের মুক্ত হাওয়ায় সুস্থভাবে নিঃশ্বাস নিয়ে মনে হলো মনিকাকে যেন আমি আবার ফিরে পেয়েছি। পরদিন সকালে রেডিওতে খবরে বলা হলো, খবর বলা শেষ করার আগে সংক্ষিপ্তভাবে জানালো, সুইজারল্যান্ড আর ইটালির সীমান্তে একখানি বিমান ধ্বংস হয়েছে। যাত্রীদের কাউকে উদ্ধার করা যায়নি। বুকের মধ্যে ধক করে উঠে যেন দম আটকে গেল আমার। রান্নাঘর থেকে রেডিওর কাছে ছুটে এলাম। খবর সেখানেই শেষ হয়ে গেছে। কাঁটা ঘুরিয়ে আমি অন্য স্টেশন ধরার চেষ্টা করলুম। কোথাও আর তখন খবর নেই। হারামজাদারা, ওই রকম সাংঘাতিক খবর অত সংক্ষেপে বলার কোনো মানে হয়? কোন কোম্পানির প্লেন কোত্থেকে আসছিল, যাত্রীদের নামের তালিকা। অসহ্য অসহ্য। সে বিকালবেলা খবরের কাগজ বেরোবে, তাতে যদি থাকে। অ্যালিটানিয়া বিমান কোম্পানির অফিসে ফোন করব। মনিকার পুরো নাম মনিকা আর্লিং গেটি। ইন্স্যুরেন্সের কাগজটা ডয়ারেই রেখেছিলাম। ঠিক আছে তো, অন্য বিমানও হতে পারে অবশ্য, কিন্তু কাগজটা সাবধানে। 1,12,000 টাকা। প্রায় উন্মাদের মতন ছটপট করছিল মামি। একসময় সম্বিত ফিরে এলো। নিজের প্রতি দারুণ ঘৃণা বিমর্ষ হয়ে পড়লুম। মনিকা বেঁচে আছে কিনা সে কথা আমি জানতে চাইছি না। আমি জানতে চাই মনিকা মরে গেছে কিনা। মনিকা যদি সত্যিই মরে, তবে আমি তার হত্যাকারী। আমি তোর নিরাপদে পৌঁছাবার কথা একবারও ভাবিনি, ওর মৃত্যুর কথাই ভেবেছি শুধু। ঠিক করলুম আর রেডিও খুলব না।
আর খবরের কাগজ পড়ব না। আমি কিছু জানতে চাই না। আমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। তারপরে কয়েকটা দিন যে নিরন্তর মানসিক যন্ত্রণায় কাটিয়েছি তা বর্ণনা করার ভাষা আমার জানা নেই। মুহূর্তে মনিকার মুখ মনে পড়ায় আমার বুকের মধ্যে হু হু করে উঠেছে। আবার প্রতি মুহূর্তে আমি দরজার কাছে একটা ভারী জুতো পরা পায়ের আওয়াজের প্রতীক্ষা করেছি। পিয়নের পায়ের আওয়াজ টেলিগ্রাম নিয়ে আসবে, যে টেলিগ্রামে থাকবে আমার 1,12,000 টাকা পাওয়ার খবর। 6 দিনের মধ্যে মনিকার কোনো চিঠি এলো না। ঠিক 7 দিনের মাথায় আমার দরজায় কি যেন বেল টিপল। টেলিগ্রাম পিয়ন ভেবে আমি দৌড়ে দরজা খুলে দিতেই দেখলাম মনিকা দাঁড়িয়ে আছে। সত্যি না স্বপ্ন? একটা নীল রঙের রেনকোট পরা, তার থেকে চুইয়ে চুইয়ে জল পড়ছে। হাতে দুটো চামড়ার ব্যাগ, রক্তিম ঠোঁট ফাঁক করে ঝকঝকে দাঁতে আলো করে হাসল মনিকা। আমি কঠোর পুরুষ, জীবনে অনেক দুঃখ কষ্ট সহ্য করেছি, অনেক নিষ্ঠুর নির্দয় ব্যবহার পেয়েছি ও দিয়েছি। কখনো আমার চোখে জল আসেনি, কিন্তু সেদিন আমার চোখ জ্বালা করে উঠল। শেষ পর্যন্ত কাঁদিনি, কিন্তু ওই চোখের জল আসার ইঙ্গিতেই আমি বুঝতে পারলাম আমার পাপের অবসান হয়েছে। আমি আর লোভী নই, আমি আর কিছু চাই না, শুধু মনিকাকেই চাই। আমি 2 হাত বাড়িয়ে ডাকলুম, মনি, সত্যি তুমি? হাতের ব্যাগ দুটো ঘরে ছুঁড়ে ফেলে দিয়ে মনিকা ছুটে এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়ল। বলল, আমি কথা রেখেছি, দেখো আমি ঠিক 7 দিনের মধ্যেই ফিরে এসেছি। আমি কোনো কথা বলতে পারছিলাম না। ওকে জড়িয়ে ধরে চুপ করে রইলুম। ও আবার খুশি খুশি গলায় বলল, তোমার কথাই কিন্তু সত্যি হয়েছে। গিয়ে দেখল মা ভালো হয়ে গেছেন। আমি না গেলেও পারতুম, যাকে গিয়েছি ভালোই হয়েছে। নিজের চোখে দেখে এলাম, এখন নিশ্চিন্তে পড়াশোনা করতে পারবো। এ কদিন শুধু তোমার কথাই ভেবেছি। তুমি নিশ্চয়ই আমার কথা একটুও ভাবনি তো? এই আমি তবু চুপ করে রইল। এই তুমি কথা বলছো না কেন? মনিকা, আমি খুব খারাপ লোক। এই কদিন শুধু ভাবছিলাম, যদি তোমার কোনো দুর্ঘটনা হয়। তুমিও তাই ভাবছিলে? মনিকা আমাকে ছেড়ে এবার সোজা হয়ে দাঁড়ালো। তারপর পরিপূর্ণ পরিস্ফুট ফুলের মতন হাসি মুখে বলল, জানো, আমার মাও শুধু এই কথা ভাবছিলেন। মা যখন শুনলেন আমাকে টেলিগ্রাম পাঠানো হয়েছে, তখন থেকেই মায়ের কি চিন্তা। আমি প্লেনে আসবো মা ভাবতেই পারেন না। ফেরার সময় যখন প্লেনে এলো, মায়ের কি কান্নাকাটি, কিছুতেই আসতে দেবেন না। প্রায় প্লেন অ্যাক্সিডেন্ট হয়, আমি যদি মরে যাই, শুধু এই কথা। তুমিও দেখছি আমার মায়ের মতনই। না, সেরকম নয়, আমি খারাপ লোক। আমি তোমার মৃত্যুর কথা অনবরত ভাবছিলাম, আর জানি তুমি সত্যি আমাকে ভালোবাসো। না, আমি তোমাকে ভালোবাসার যোগ্য নই। পাগল, তুমি কিছু বোঝো না। শোনো, যে যাকে যত বেশি ভালোবাসে, সে তত বেশি তার বিপদের চিন্তা করে। দেখো না, ছেলেমেয়েরা যখন বাইরে খেলাধুলা করতে যায়, মা তখন বলেন, দেখিস গাড়ি চাপা পড়িস না, মারামারি করিস না, চোর ডাকাত যেন ধরে না নেয়। শুধুই বিপদের কথা, ভালো কথা কি বলে?
ভালোবাসার নিয়মই এই। মায়ের মতন তুমিও আমার মৃত্যুর কথাই শুধু ভেবেছ। মা ছাড়া আমাকে আর কেউ এত ভালোবাসেনি তোমার মতন। আমি আচ্ছন্ন অভিভূত মানুষের মতন দাঁড়িয়ে রইলুম। মনিকা অভিমানী গলায় বলল, তুমি আমাকে একটু আদর করনি তখন থেকে এসে। মনিকা নিজেই এসে আমার বুকে মাথা রাখল। আমি কি জড়িয়ে ধরে মুখ গুঁজলাম ওর পিঠে। আমার 2 হাত ওর পিঠের উপর রাখা। সেদিকে তাকিয়ে মনে হলো এই হাত মনিকাকে হত্যা করতে চেয়েছিল। আমার একটি পাপের কাহিনী এখানেই শেষ হলো। যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবেন। তাই যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।